রহস্য গল্পে আজকে পড়ব প্রখ্যাত লেখক এডগার অ্যালান পোর লেখা দ্য পারলয়েন্ট লেটার অবলম্বনে চিরিয়া চিঠি আর গোয়ার গোয়েন্দা। শরৎকাল 1855 সাল, প্যারিস শহর। সন্ধে ঘনিয়েছে, ঝোড়ো হাওয়া বইছে। ধ্যানস্থ হয়ে বসে আছি প্রিয় বন্ধু দুপেঁর সঙ্গে। দুজনেই বেশ মেজাজে আছি, কেননা দুজনেই তামাক সেবন করছি মেরসন পাইপ থেকে। এ পাইপ তৈরি হয় সাদা কাদার মতো নরম পদার্থ দিয়ে। বসে আছি দুপেঁর লাইব্রেরিতে, বই ঠাসা ছোট্ট কুঠুরি, বাড়ির পেছন দিকে, বড় নিরিবিলি জায়গা। প্রায় 1 ঘন্টা হলো ধূমপান করে চলেছি তন্ময় হয়ে। কেউ কারোর সঙ্গে কথা বলছি না, দুজনেই নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করছি একটাই জিনিস, ধোঁয়া কিভাবে পাক খেয়ে খেয়ে উঠে যাচ্ছে ওপর দিকে, মিলিয়ে যাচ্ছে একটু করে, কিভাবে তিল তিল করে কলুষিত হচ্ছে ঘরের হাওয়া। আমার মনের মধ্যেও আর একটা ব্যাপার ধোঁয়া সুতোর মতো পাক খাচ্ছে। বন্ধুবর দুপে কিছুদিন আগে রু মর্গের হত্যা রহস্য আশ্চর্যজনকভাবে সমাধান করে দিয়েছিল। তারপরেই মেরি রোজেটের হত্যা রহস্য নিয়ে মস্তিষ্ক ঘর্মাত্ম করতে হয়েছে তাকেই। এই দুই রহস্যের মধ্যে কাকতালীয় জাতীয় কিছু আছে কি না, এইটা নিয়েই গবেষণা করছি নিমিলিত চোখে। এমন সময় দরম করে খুলে গেল ঘরের কপাট। আবির্ভূত হলেন মসিয়ে জি, প্যারিস পুলিশের প্রিফেক্ট। হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে দুই বন্ধুই বিপুল অভ্যর্থনা জানালাম ভদ্রলোককে, কেননা এর আধখানা সত্তায় আছে মস্ত মজা, বাকি আধখানায় নিঃসীম নিকৃষ্টতা। কিন্তু ওর ছায়া তো দেখিনি বেশ কয়েক বছর, তাই এহেন ধূমকেতু সম আগমন আমাদের পুলকিত করল বিলক্ষণ। আগেই বলেছি সন্ধে হয়েছে। আমরা আলো না জ্বালিয়ে জোড়া ভূতের মতো চুপচাপ বসেছিলাম ছোট্ট কুঠুরিতে। প্রিফেক্ট সাহেবকেও আলো দেওয়ার জন্য দুপে উঠে দাঁড়িয়েছিল, লণ্ঠন জ্বালাতে এগিয়েও গেছিল। এমন সময় পুলিশ প্রধান বলে উঠলেন, তিনি নাকি এসেছেন একটা ভয়ানক ঝামেলার ব্যাপারে দুপেঁর কাছে বুদ্ধি নিতে। দুপে আর আগুন দিল না পলতেতে, বলল তাহলে ঘর অন্ধকারই থাকুক, মাথা খুলবে ভালো। এ হলো আপনার একটা উদ্ভট ধারণা, বললেন প্রিফেক্ট। ভদ্রলোকের উদ্ভট বলার একটা বাতিক আছে, যা দেখেন তাই উদ্ভট মনে হয়। তা যা বলেছেন, বলে প্রিফেক্ট সাহেবকে একটা ধূমপানের নল এগিয়ে দিয়ে দুপে নিজে এসে বসলো ওর আরাম চেয়ারে। আমি বললাম, গুপ্ত হত্যা টত্যা কিছু নাকি? না, সেরম কিছু নয়, ব্যাপার ভারী সোজা। আমি নিজেই সুরাহা করতে পারতাম, তারপর ভাবলাম দুপে মহাশয়ের শোনা দরকার, কারণ ব্যাপারটা বেশ উদ্ভট। সোজা আর উদ্ভট, বললে দুপে। প্রায় তাই, আবার নাও বটে। ধোঁকায় পড়েছি সকলেই এই কারণে। ব্যাপারটা খুব সোজা, অথচ বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যাচ্ছে প্রত্যেকের। সোজা বলেই হয়তো ভুল করেছেন, বন্ধুবরের বক্তব্য। কি বাজে বকছেন, প্রাণ খোলা হাসি হাসলেন প্রিফেক্ট। হয়তো, বললেন দুপি, রহস্যটা একটু বেশি সোজা। এ আবার কি কথা? চাক্ষুষভাবে সোজা। হা 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 হা, হো 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 হো, হি হি হি। দুপে পেট ফাটিয়ে দেবেন নাকি? আরে ঝেড়ে কাশুন না মশাই, বললাম আমি। বিষয়টা ভীষণ গোপনীয়। বেশ কিছুক্ষণ চিমনির মতো ধোঁয়া ত্যাগ করার পর বললেন প্রিফেক্ট, জানাজানি হয়ে গেলে আমার চাকরি যেতে পারে, তাই কারো কাছে মুখ খুলতে পারিনি। বলে ফেলুন, বললাম আমি। অথবা বোবা হয়ে থাকুন, বললে দুপে। ব্যক্তিগত সূত্রে খবরটা এসেছে আমার কাছে, খুবই উঁচু মহল থেকে। রাজপ্রাসাদ থেকে চুরি গিয়েছে একটা দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ। কে নিয়েছে তা জানা আছে, সে যে নিচ্ছে তাও দেখা হয়েছে, জিনিসটা যে তার কাছে রয়েছে তাও জানা গেছে। কি করে জানা গেছে? দুপের প্রশ্ন। চিঠির যা চরিত্র তা যদি চোরের হাতের বাইরে থাকতো, তাহলে যে ফলাফলটা দেখা যেত তা দেখা যায়নি। অর্থাৎ চোর কাজে লাগাতে চায় চিঠিটাকে, কিন্তু এখনো কাজে লাগায়নি, অর্থাৎ হাতছাড়া করেনি। আরও খুলে বলুন, বললাম আমি।
এই চিঠি চোরকে বিশেষ একটা ক্ষমতা এনে দিয়েছে, বিশেষ একটা মহলে। এ ক্ষমতার দাম অনেক। বুঝলাম না, এখনো বুঝলাম না, বললে দুপি। বুঝলেন না? এই চিঠি যদি তৃতীয় এক ব্যক্তির হাতে যায়, তাহলে উঁচু মহলের এক ব্যক্তির মাথা ধুলোয় লুটোবে। চিঠির দখলদার এই কারণেই খানদানি এই ব্যক্তির মান সম্মানকে সুতোয় ঝুলিয়ে রেখে তার চোখের ঘুম উড়িয়ে দিয়েছেন। তৃতীয় ব্যক্তির নামটা বলা যাবে না। কিন্তু মালিক যখন জানেন চোর আসলে কে, কার এত বুকের পাঁটা? আমার কথা শেষ করতে দিলেন না প্রিফেক্ট। বললেন, চোর হলেন মন্ত্রী ডি। তার বুকের পাটা আছে। সুনাম আর কুনাম, এই দুই ব্যাপারেই তিনি অকুত ভয়। এ চুরির পেছনে নেই কোনো চাতুরি, কিন্তু আছে দুঃসাহস। চিঠিখানা যার কাছে এসেছিল তিনি একজন মহিলা, নিজের প্রাইভেট ঘরে বসেছিলেন, একা চিঠি এসে পৌঁছানোর পর খুলে পড়ছিলেন। আচমকা ঘরে ঢুকলেন তৃতীয় ব্যক্তি। বিশেষ এই ব্যক্তির কাছেই চিঠিখানা লুকিয়ে রাখতে চেয়েছিলেন এই ভদ্রমহিলা। হুড়োহুড়ি করে ড্রয়ারে ঠেসে দিতে গিয়েছিলেন, পারেননি। নিরুপায় হয়ে খোলা অবস্থায় চিঠি রেখে দিয়েছিলেন টেবিলের ওপর। ঠিকানা ছিল উপর দিকে, চিঠির বয়ান ছিল নিচের দিকে, ফলে চোখে পড়ে না। সুতরাং চিঠিও চোখে পড়ার কথা নয়। ঠিক এই সময় ঘরে ঢুকলেন মন্ত্রীমশাই। তার চোখ লিংস বেড়ালের চোখের মতো তীক্ষ্ণ। চকিতে দেখলেন চিঠির কাগজ। ঠিকানা নজরে আসতেই চিনলেন কার হাতের লেখা। যাকে লেখা তার হতবুদ্ধি অবস্থাটাও মেপে নিলেন দু চোখ দিয়ে। নিমেষে পৌঁছে গেলেন রহস্যের নিতলে। ফাইন! দুবার ফুক ফুক করে ধোঁয়া উড়িয়ে দিল ধূপে। প্রিফেক্ট বলে চললেন। দ্রুত কাজের কথা শুরু করলেন মন্ত্রী। এ কথা সে কথার পর চিঠির কাগজের কাছাকাছি যায় এমনি একখানা কাগজ পকেট থেকে বার করে ভাঁজ খুলে পড়বার ভান করলেন। তারপর কথা বলতে বলতে কাগজখানা নামিয়ে রাখলেন চিঠির কাগজের উপর আড়াআড়িভাবে। জনগণের বিষয় নিয়ে কথা চালিয়ে গেলেন আরও মিনিট 15। যাবার সময় কথা বলতে বলতেই নিজের বাজে কাগজটাকে টেবিল থেকে তোলা রচিলায় দামি চিঠিটাকে তুলে নিয়ে চলে গেলেন। ভদ্রমহিলা দেখলেন, কিন্তু প্রতিবাদ করতে পারলেন না, বিশেষ করে তৃতীয় ব্যক্তি যখন দাঁড়িয়ে রয়েছে কোনোই ঘেঁষে। বিদেয় হলেন মন্ত্রী ডি। টেবিলে রেখে গেলেন নিজের অদরকারি চিঠিটা। দুপে বললে আমাকে, এবার বুঝলেন? চিঠির মালিক জানেন চোর কে, এবং চোরও জানেন চিঠির মালিক জানেন চোর কে। প্রিফেক্ট বললেন, ফলে মাস কয়েক ধরে মন্ত্রীমশাই যে ধরনের ক্ষমতার লাঠি ঘুরিয়ে চলেছেন, রাজনৈতিক ক্ষমতা, বুঝতেই পাচ্ছেন, এখন তার রীতিমতো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। চিঠি যার কাছ থেকে চুরি গেছে তিনি রোজই আরও বেশি মাত্রায় বুঝেছেন চিঠি ফিরিয়ে আনতেই হবে যেভাবে হোক, কিন্তু খোলাখুলিভাবে তা সম্ভব নয়। তাই নিরুপায় হয়ে, মরিয়া হয়ে আমার শরণ নিয়েছেন। যার চাইতে ভালো লোক কল্পনাতেও আনা যায় না, গলগল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন দুপি। প্রিফেক্ট বললেন, তোষামোদের মতো শোনালেও এরকম কথা উঠেছে বটে। আমি বললাম, আপনার কথা শুনে বুঝলাম চিঠিখানা যতক্ষণ মন্ত্রীর দখলে আছে ততক্ষণ তার হাতে ক্ষমতার ছড়ি থাকছে। চিঠি যেদিন কাজে লাগাবেন সেদিনই ক্ষমতা হাত থেকে চলে যাবে। খাঁটি কথাই বলেছেন, সায় দিলেন প্রিফেক্ট। মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে খানাতল্লাশি করে শুরু করেছিলাম মন্ত্রীর হোটেলে। বড় ঝক্কির কাজ মশাই। কাজটা করতে হয়েছে তাঁর অগোচরে। চিঠি তল্লাশি চালাচ্ছি এ খবর তার কানে গেলেই মহা বিপদ ঘটবে, এ হুঁশিয়ারি পেয়েছিলাম আগে ভাগেই। কিন্তু আপনি তো এ ব্যাপারে নিদারুণ নিপুণ, বললাম আমি। প্যারিস পুলিশ এর আগেও এরকম কাজ করেছে অনেক। তা ঠিক, হাল ছাড়িনি সেই কারণেই। মন্ত্রীর অভ্যেসগুলো আমার অনেক সুবিধে করে দিয়েছে। প্রায়ই রাতে বাড়ি থাকেন না, চাকর বাকরের সংখ্যা অগুন্তি নয়। রাতে ঘুমোয় মালিকের ঘর থেকে বেশ দূরে, মদ খেয়ে বেহুঁশ হয়ে থাকে। আপনারা জানেন আমার কাছে যেসব চাবি আছে তা দিয়ে প্যারিসের সমস্ত ঘর আর আলমারি খুলে ফেলতে পারি। গত 3 মাস ধরে
একটা রাতও বাদ দিইনি। নিজে তন্ন তন্ন করে খুঁজেছি মন্ত্রীর হোটেল। আমার নিজের সম্মান ছাড়া গোপনে বলে রাখি মোটা পারিতোষিকও রয়েছে। তাই খান্না তল্লাশিতে এক রাতের জন্য বিরাম না দেওয়ার পর এই ধারণাই আমার হয়েছে যে চোর মহাপ্রভু আমার চাইতেও এক কাঠি ওপরে যায়। চিঠি যেখানে যেখানে লুকিয়ে রাখা সম্ভব সেসবের প্রতিটিতে আমি তন্ন তন্ন করে দেখেছি। আমি বললাম, নিজের বাড়িতে না রেখে অন্য বাড়িতেও তো রাখতে পারেন। সেটা সম্ভব নয়, বললে দুপি। চিঠি যেমন গুরুত্বপূর্ণ, পরিস্থিতিও তেমনি ঘোরালো। খোদ মন্ত্রী যেখানে ষড়যন্ত্রী, সেখানে এমনি দরকারি একটা চিঠি এমন জায়গায় রাখা দরকার যেখান থেকে বের করে আনা যায় ঝট করে। প্রয়োজনের সময় যদি না পাওয়া যায় মানে যদি চিঠি পুড়িয়ে ফেলা হয়। ঠিক, তাহলে চিঠি বাড়ির মধ্যেই কোথাও আছে, সঙ্গেই রাখেননি মন্ত্রী, একই কারণে। প্রিফেক্ট বললেন, হোক কথা বলেছেন মশাই। মন্ত্রীকে দুবার জামাকাপড় পরানো আর ছাড়ানোর অছিলায় আমার তত্ত্বাবধানে বডি সার্চ করিয়েছিলাম, চিঠি পাইনি। দুপে বললে, এতটা না করলেও পারতেন। মন্ত্রীদি নির্বোধ নন বলেই জানি। তিনি আঁচ করেছিলেন বডি সার্চ হতে পারে। খাঁটি নির্বোধ না হলেও কবি তো বটেই। কবিদের থেকে নির্বোধদের দূরত্ব খুব বেশি নয়, অম্লান বদলে বলে গেলেন প্রিফেক্ট। মিরসন পাইপ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে অনেকক্ষণ ধরে কি যেন ভাবল দুপে। তারপর বললে, কথাটা সত্যি, আমার নিজেরও ওই দোষ একটু আছে। আমি বললাম, খুঁটিয়ে বলুন তো, খানা তল্লাশি করলেন কিভাবে? সময় নিয়েছি বটে, তবে খুঁজেছি সব জায়গায়। এসব ব্যাপারে আমার অভিজ্ঞতা অনেক দিনের। পুরো বাড়ির প্রতিটা ঘর চুল চেরাভাবে দেখেছি 1 সপ্তাহ ধরে, অর্থাৎ 7 রাত ধরেই। প্রথমে দেখেছি ঘরের প্রতিটি ফার্নিচার, যেখানে যত ড্রয়ার আছে টেনে বের করেছি, গুপ্ত ড্রয়ার পর্যন্ত বাদ দিইনি। জানেন তো, আমাদের মতো ট্রেন পুলিশ অফিসারদের চোখে গুপ্ত ড্রয়ার কখনোই গুপ্ত থাকতে পারে না। গুপ্ত ড্রয়ার রেখে যে লোক মনে করে পার পেয়ে যাবে, সেই ফেঁসে যায় আমাদের চোখে। ব্যাপারটা জলের মতো সোজা। প্রত্যেকটা আলমারির একটা বিশেষ আয়তন আছে, কতটা জায়গা জুড়ে রয়েছে সেই আলমারি তার হিসেব থাকে। এই সঙ্গে আমাদের মগজের মধ্যে গজগজ করে কয়েকখানা নিখুঁত নিয়ম। একটা লাইনের 50 ভাগের একটা অংশ যদি বেমক্ক অদৃশ্য হয়ে যায় কোনো গুপ্ত খবরে, সঙ্গে সঙ্গে তা আমাদের নজরে এসে যায়। ক্যাবিনেট আর আলমারিগুলো দেখবার পর পড়লাম চেয়ারগুলোকে নিয়ে। খুব সরু ছুঁচ দিয়ে গদি ফুটো করে ভিতর জিনিস কীভাবে টের পেতে হয়, আগেও তা করতে দেখেছে আমাকে। টেবিলগুলোর মাথার কাপড় ছাড়িয়ে নিলাম। কেন নিলেন? কিছু অতি ধুরন্ধর ব্যক্তি কখনো কখনো গোপন জিনিস গোপনে রাখার জন্যে টেবিলের মাথা ছাড়িয়ে তারি তলায় ফুটো ফাটায় জিনিসটা রেখে ফের চাপা দিয়ে পেরেক মেরে দেয়। ওইসব বৈজ্ঞানিক কথা আমারও জানা আছে। এমনও করা হয়, টেবিলের পায়া 4খানা খুলে নিয়ে পায়াদের পেটের সুরঙ্গে জিনিসপত্র ঠুসে দিয়ে ফের টেবিলের তলায় পাওয়া লাগিয়ে দেওয়া হয়। আপনি সব টেবিলেরই পায়া খুলেছিলেন? নিশ্চয়ই, কিচ্ছু পায়নি। পায়া না খুলেও তো টোকা মেরে বোঝা যেত ভেতর ফোঁপড়া কিনা। দামি জিনিস ঢুকিয়ে তার চারধারে তুলোর প্যাড দিয়ে ঠেসে দেওয়া হয়, যাতে ফাঁকা জায়গায় শব্দ চলাচল না করতে পারে। মন্ত্রীর বাড়িতে কিন্তু ঠোকাঠুকির প্রশ্নই ওঠে না, আমরা কাজ সারতে চেয়েছি নিঃশব্দে। যাই বলুন, ফার্নিচারের প্রত্যেকটা অংশ তো খুলে দেখা সম্ভব নয়। ধরুন, একটা চিঠি সুতোর মতো পাকিয়ে উলের বলের মতো করে রেখে দেওয়া হলো। সেই কাগজের বল দিয়ে চেয়ারের বসার জায়গাটা অথবা পিঠ দেওয়ার জায়গাটা বুনে নেওয়া হলো, অথবা উল বোনার কাঠির মতো লম্বা করে পাকিয়ে চিঠিটাকে চেয়ারের কাঠের ফাঁকে লুকিয়ে রাখা হলো। চেয়ার খুলে দেখে তাকে আবার জোড়া লাগাতে গেলে আওয়াজ তো হবেই। তাও কি করেছিলেন? প্রত্যেকটা চেয়ারের সমস্ত পার্ট খুলেছিলেন? কখনোই না, কিন্তু তার চাইতে উত্তম কাজ করেছিলাম। কীরকম? মাইক্রোস্কোপ দিয়ে প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটা ফার্নিচারের কাঠের জোর মুখ দেখেছিলাম। যদি কোনো কিছু গোঁজা হয়ে থাকতো, কোথাও এক কোনা ধুলো ওলট পালট অবস্থায় থাকতো, কোথাও ক্ষীণতম ঘষ্টানিও লাগতো,
মাইক্রোস্কোপ বিবর্ধিত আকারে তা তুলে ধরতো আমাদের চোখের সামনে। আঠা কোথাও চটে গেলে টের পেতাম, জোরমুখ অস্বাভাবিক বলে কোথায় হাঁ হয়ে থাকলে টনক নড়ত। হ্যাঁ, এরই নাম বৈজ্ঞানিক তদন্ত। আয়নাগুলো দেখেছিলেন? আয়নার পেছনের কাঠের বোর্ড, আয়নার মাঝের জায়গা, বিছানার চাদর, জানলা, দরজার পর্দা, কার্পেট, এসব নিশ্চয়ই উল্টে পাল্টে দেখেছেন। তন্ন করে দেখেছি। বাড়ির সব জিনিস এইভাবে দেখে নেওয়ার পর দেখেছিলাম খোদ বাড়িটাকে। সেখানে যত মেঝে আছে সমস্ত দেখেছি। ছোট ছোট খুপড়িতে ভাগ করে নিয়েছি। প্রতিটি খুপড়ির প্রতি বর্গ ইঞ্চি মাইক্রোস্কোপ দিয়ে দেখেছি। পাশাপাশি দুটো বাড়ির মেঝেই এইভাবে মাইক্রোস্কোপ দিয়ে খুঁটিয়ে দেখেছি রাতের পর রাত। পাশাপাশি দুটি বাড়ি? সচামকে বলি আমি। তাহলে তো বেজায় ধকল গেছে আপনার। গেছে বই কি, পুরস্কারও পেয়েছি বিপুল। দুই বাড়ির আশেপাশে জমি পরীক্ষা করেছেন? করেছি, ইট দিয়ে বাঁধানো। এখানে খুব বেশি মেহনত হয়নি। ইটের ফাঁকে ফাঁকে শ্যাওলা পরীক্ষা করে দেখেছি, শ্যাওলা অক্ষত। মন্ত্রীর কাগজপত্র দেখেছিলেন? লাইব্রেরির বই? নিশ্চয়ই, প্রতিটি প্যাকেট আর পার্সেল খুলেছি প্রতিটি বই, দেখেছি প্রতিটি পৃষ্ঠা। বইয়ের নড়া ধরে ঝেড়ে ঝেড়ে দেখা নয়, আমাদের ডিপার্টমেন্টে অনেকেই তা করে। আমি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে প্রতিটি পাতা মেপে মেপে দেখেছি সমান পুরো কিনা। নতুন কোনো বই বাঁধাই হলে তাকেও রেহাই দিইনি। এরম বই ছিল 6টা, সব দপ্তরের কাছ থেকে সব এসে পৌঁছেছিল। লম্বিভাবে ছুটিয়ে দেখে নিয়েছি ভেতরে চিঠি আছে কিনা। কার্পেটের তলার মেঝে দেখেছিলেন? অবশ্যই, প্রত্যেকটা কার্পেট সরিয়েছি। নিচের কাঠের পাটাতন দেখেছি মাইক্রোস্কোপের মধ্যে দিয়ে। দেওয়ালে থাকে ওয়ালপেপার, তার পেছনে দেখেছি পাতাল কুঠুরি দেখেছি। তাহলে আপনার হিসেব ভুল হয়েছে, বললাম আমি। চিঠি বাড়িতে নেই। প্রিফেক্ট বললেন, আমারও তাই মনে হয়। এবার দুপি বলুন কি ভাবলেন। বাড়িটাকে উল্টে পাল্টে দেখতে হবে। তারও দরকার নেই। হোটেলে যে ও চিঠি নেই এ ব্যাপারে আমি আমার এই শ্বাস প্রশ্বাসের মতোই নিশ্চিত। তাহলে তো আর কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। চিঠিখানি দেখতে কিরকম সেটা বলতে পারেন? পারি বলে পকেট থেকে নোট বই বের করে নিখোঁজ চিঠির বাইরের চেহারার আর ভেতরের চেহারার নিখোঁজ বিবরণ পড়ে গেলেন প্রিফেক্ট। তারপর বিদায় নিলেন বিষণ্ণ মুখে। বুঝলাম একেবারেই ভেঙে পড়েছেন। ফিরে এলেন 1 মাস পরে। আমরা একইভাবে বসেছিলাম নিরিবিলি ঘরে। একটা ধূমপান নল তুলে নিয়ে চেয়ারে বসলেন। কিঞ্চিত ধানাই পানাই কথোপকথনের পর আমি জিজ্ঞাসা করলাম, চিড়িয়া চিঠির কি হলো? চিড়িয়া চিঠি? চমকে উঠলেন প্রিফেক্ট। যে চিঠি পাখির মতো আকাশে উড়ে যায় তাকে চিড়িয়া ছাড়া আর কি বলবো? আপনার মতো গোয়ার গোয়েন্দাও হার মেনে গেল নাকি? মুখ গোজ করে প্রিফেক্ট বললেন, দুপির অবেদস মতো আর একবার বাড়ি দুটোকে উল্টে পাল্টে দেখেছিলাম। বৃথা পরিশ্রম। চিড়িয়া চিঠি এখনো নিখোঁজ। দুপে বলল, পারিতোষিকের অঙ্কটা কত? অনেক অনেক। সঠিক কত তা বলতে চাই না, তবে এখন তার ডবল হয়ে গেছে। এক একটা দিন যাচ্ছে অবস্থা আরও ঘোরালো হচ্ছে। খুব শিগগিরই 3 গুণও হয়ে যেতে পারে। এর সঙ্গে আমার নিজের পকেট থেকে 50,000 ফ্রাঁ দিতে আমি রাজি, আমার মান সম্মান রাখার জন্যে। মৃৎসুম টানতে টানতে দুপে বলল, জি, আপনার যা করা উচিত ছিল আপনি তা করেননি। কি বললেন? কি আর করব? আপনি বুদ্ধিজীবীকে নিয়োগ করেননি। কিপ্টের গল্পটা জানেন? গোল্লাজক কিপ্টে? না, জানি না। ডাক্তারের কাছে গিয়ে এক কিপ্টে যেন একটা কাল্পনিক রোগের বিবরণ শোনাচ্ছে। একইভাবে বলেছিল যে এই রকমটা হলে আপনি কি করতেন।
ডাক্তার বলেছিলেন পরামর্শ নিন। চোয়াল ঝুলে পড়ল প্রিফেক্টের। আশ্চর্য, পরামর্শই তো চাই আমি, মূল্য দিতেও রাজি। 50,000 ফ্রাঁ দেব যদি কেউ বাঁচাতে পারে বিপদ থেকে। তাহলে চেক বই বের করুন, 50,000 ফ্রাঁ চেক কাটুন, সই দিন, সই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। কি পাবো? চিড়িয়া চিঠি আমি দেব আপনাকে। বিমূঢ় হয়ে গেলাম আমি। প্রিফেক্টের মাথায় বাজ পড়েছে বলে মনে হলো। বেশ কয়েক মিনিট বসে রইলেন নিশ্চুপ নিস্পন্দ। দুই চোখে বিষম অবিশ্বাস ফুটিয়ে বারে বারে জুলজুল করে তাকাতে থাকলেন দুপের দিকে। চোয়াল ঝুলে রইল আগাগোড়া। চক্ষু গোলক দুটো মনে হলো এই বুড়ি ফটাৎ করে ঠিকরে বেরিয়ে আসবে কোটর থেকে। তারপর অনেক মেহনত করে বাহ্যিক বিমূঢ়তা কাটিয়ে উঠে কম্পিত কলেবরে তুলে নিলেন কলম, লিখলেন চেক, ধরে ধরে সই দিলেন আরও আস্তে। 50,000 ফ্রাঁ, কম কথা নয়। আঙুল যেন মুচড়ে যাচ্ছে। চেক ছিঁড়ে টেবিলের ওপর দিয়ে এগিয়ে দিলেন দুপের দিকে। দুপে চেক তুলে নিয়ে এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত খুঁটিয়ে পড়ে নিয়ে সযত্নে রেখে দিল নিজের পকেট বইতে। চাবি ঘুরিয়ে খুলল একটা ড্রয়ার টেনে বের করল একটা চিঠি, তুলে দিল প্রিফেক্টের হাতে। ব্যথিত মুখে চিঠি হাতে নিলেন প্রিফেক্ট। দেখলাম থরথর করে কাঁপছে হাতের প্রত্যেকটা আঙুল। চিঠির বিষয়বস্তু পড়ে নিলেন ঝড়ের বেগে। পরক্ষণেই হুড়মুড়িয়ে ঝিটকে গেলেন দরজার দিকে। তেড়ে মেরে বেরিয়ে গেলেন ঘরের বাইরে এবং বাড়ির বাইরে। দুপে ওকে চেক সই করার পর থেকে টুঁ শব্দটি করেননি, এখনও করলেন না। ভদ্রলোক নিষ্কান্ত হয়ে যাওয়ার পর বিশদ ব্যাখ্যায় প্রবৃত্ত হলো আমার বন্ধু। বললে, প্যারিস পুলিশের সব ভালো, যে ধারায় কাজ করতে ওরা শিখেছে সেই ধারাতেই কাজ করতে ওরা পোক্ত। ছকে বাঁধা কাজ, ছকের মধ্যেই গাধার মতো খেটে যায়, ছিনে জোকের মতো লেগে থাকে। শেয়ানা নাম্বার 1, ওপরওয়ালা যা চায় ঠিক তাই করে যায় অক্ষণে অক্ষণে। তাই প্রিফেক্টের তদন্ত বিবরণী শুনে বুঝলাম মন্ত্রীর বাড়িতে সত্যিই নিখুঁত খানাতল্লাশি করেছেন, শুধু গতর খাটিয়ে যা করেছেন তার তুলনা নেই। যেখানে যেখানে দেখেছেন সেই সেই জায়গায় চিঠি থাকলে নিশ্চয়ই পেয়ে যেতেন। শুনে আমি শুধু হাসলাম, দুপে কিন্তু হাসল না। বললে, মন্ত্রীমশাই একাধারে কবি এবং গণিতবিদ। কাব্য রচনার কল্পনা আছে, অঙ্ক কষার যুক্তি আছে। প্রিফেক্টের প্রথমটা নেই, দ্বিতীয়টা আছে। প্রিফেক্ট পাকা গোয়েন্দা, কিন্তু নিয়মতান্ত্রিক। পুলিশ মহলের বাঁধা ধরা ছক অনুসারে যা যা করতে হয় কিছুই করতে বাকি রাখেন না। বিশেষ ক্ষেত্রে আদা জল খেয়ে লাগেন, কিন্তু নিয়মের বেড়া জলই তদন্ত চরকি পাক খায়। তার সঙ্গে ছিটে ফোটাও কবি কল্পনা মেশান না। মন্ত্রীমশাই সবই জানেন। চিঠি উদ্ধারের কি কি চেষ্টা হবে তা জেনেই তিনি উদ্ধারকারীদের সব সুযোগ দিয়েছেন। নিজে রাতে বাড়ি থাকেননি। উনি জানতেন কোথায় কোথায় কিভাবে কিভাবে খানা তল্লাশি চলবেন। ঠিক সেই সেই জায়গায় চিঠি রাখেননি। চুলচেরা খানা তল্লাশি হয়ে যাক, এটা তিনি চেয়েছিলেন। সবাই জানুক যে চিঠি তার কাছে নেই। কিন্তু চিঠি তাহলে গেল কোথায়? ম্যাপ দেখার খেলা তুমিও ছেলেবেলায় খেলেছ। যে আনাড়ি সে খুদে হরপে লেখা জায়গার নাম বের করতে বলে, আর যে ঝানু সে বড় অক্ষরে লেখা জায়গার নাম বের করতে বলে। কেননা বড় অক্ষরগুলো গোটা ম্যাপ জুড়ে ছড়িয়ে থাকে বলে চোখ এড়িয়ে যায়। অর্থাৎ যা বেশি প্রকট তা ততই চোখ এড়ায়। যখন শুনলাম যে প্রিফেক্ট লুকিয়ে রাখা সব জায়গা দেখেছেন, তখনই বুঝলাম মন্ত্রী চিঠি লুকিয়ে রাখেননি, প্রকাশ্য জায়গায় সবার সামনে রেখেছেন। চোখ যেখানে সহজে পড়ছে প্রিফেক্ট সেখানে দেখেননি, নিয়মে নেই বলে। মন্ত্রী মহাশয় রেখেছেন নিশ্চয়ই হাতের কাছে, যাতে চট করে টেনে নেওয়া যায়।
কসরত করে বের করার মতো জায়গায় কখনো রাখেননি। এই সব ভেবেই একদিন সবুজ চশমা পরে গেলাম মন্ত্রীমশাইয়ের হোটেলে। উনি তখন হাই তুলছিলেন আর সোফায় গড়াচ্ছিলেন। বাইরে উনি জীবন্ত বিদ্যুৎ, আড়ালে অলস কচ্ছপ। সবুজ চশমা পরার কারণটা আগেই বলে রাখলাম। চোখে ধাঁধা দেখছি আলোর তেজে, তাই ঠুলি পড়েছি। ঠুলির আড়ালে নির্নিমেষে দেখে গেলাম ঘরের সব কিছু। বিশেষ করে দেখলাম তার হাতের কাছে রাইটিং টেবিলের জিনিসপত্র। মন্ত্রীমশাই এই টেবিলেই লেখাপড়ার কাজ সারেন, কিন্তু তেমন কিছুই চোখে পড়ল না। তারপরে চোখ গেল ম্যান্টল পিসের মাঝে ঝোলানো একটা কার্ডবোর্ডের বাক্সের দিকে। তাতে রয়েছে কয়েকটা খুপড়ি। একটা খুপড়িতে খান কয়েক ভিজিটিং কার্ড, একটা খুপড়িতে হেলাফেলায় ঠুসে রাখা হয়েছে একটা চিঠি। কাগজটা ভালো করে ঢোকানো হয়নি, প্রায় সবটাই বেরিয়ে আছে। সবুজ কাচের মধ্যে দিয়েও দেখতে পেলাম স্পষ্ট গোদা অক্ষরে কালো কালির শিলমোহর ডি। তার তলায় মেয়েলি ছাদে লেখা মন্ত্রীমশাইয়ের নাম। মন্ত্রীর নাম সংক্ষেপে লি লেখা হয়, অর্থাৎ কোনো এক মহিলা ডিকে চিঠি লিখেছিলেন। ডি কিন্তু সেই চিঠি পড়েননি। হাতের খামের ওপর হাতের লেখা দেখেই নিশ্চয়ই বুঝেছিলেন তাই কার চিঠি। তাই রেগে মেগে খামটাকে চিঠি সমেত দু টুকরো করতে চেয়েছিলেন। খামের ওপর থেকে মাঝ বরাবর ছেঁড়া রয়েছে। তারপর বিরক্ত হয়ে ভিজিটিং কার্ডের কার্ডবোর্ড খুবড়িতে অর্ধেক ঢুকিয়ে রেখেছেন। পুরো ঢোকাতে ইচ্ছা হয়নি, ফলে দূর থেকে গোটা চিঠিটা নজরে আসছে। ঘরে যেই আসুক না কেন, আধ ছেঁড়া আধ গোঁজা এ খাম তার নজরে পড়বেই। সেই সঙ্গে চোখে পড়বে ঘামের ওপর জমে থাকা ধুলো আর ময়লা। অযত্নের একশেষ। আমার খটকা লাগলো তখনই। মন্ত্রীমশাই বিলক্ষণ গুছানো স্বভাবের, এ খামটা তো তার পরিপাটি স্বভাবের সঙ্গে মিলছে না। চিরিয়া চিঠির ওপর ফ্যামিলি প্রতীকের ওপর লেখা ছিল এস লাল রঙে ছোট অক্ষরে। ঠিকানা লেখা হয়েছিল গোটা গোটা বড় অক্ষরে। রাজবাড়িতে চিঠি গেলে ঠিকানা লেখার সময় বিশেষ যত্ন নেওয়া হয়। কার্ডবোর্ডের বাক্সে ধুলোমলিন হতশ্রী আধছেঁড়া খামের দিকে তাই সন্ধানের চোখ যাবে না কিছুতেই, অথচ তা রয়েছে চোখের সামনেই। এক নজরে বুঝলাম এই সেই চিরিয়া চিঠি। মন্ত্রীকে ওর মনের মতো কথা আটকে রেখে দিলাম অনেকক্ষণ। আমার চোখ রইল কিন্তু চিরিয়া চিঠির দিকে। মনের মধ্যে রেকর্ড করে নিলাম খামের প্রতিটি খুঁটিনাটি। এত ভালো করে দেখেছিলাম বলেই লক্ষ্য করলাম চিঠির কাগজ যতখানি দোমড়ানো হয় ভাঁজ করার সময়, এই খামের চিঠি তার চেয়ে বেশি মুড়েছে। ধারগুলো ইচ্ছে করেই তেঁউড়ে দেওয়া হয়েছে। একবার কাগজ ভাঁজ করে যদি উল্টো দিকে সেই কাগজকেই ভাঁজ করা হয় চাপ দিয়ে, এই রকমটাই হয়। আরও একটা রহস্য পরিষ্কার হয়ে গেল এই দৃশ্য দেখে। আসল চিঠিটাকে উল্টো করে মুড়ে রেখেছেন মন্ত্রী। বাইরের দিকটা রেখেছেন ভেতরের দিকে, যাতে শনাক্তকরণ সম্ভব না হয়। এই পর্যন্ত দেখেই উঠে পড়লাম আমি। আসবার সময় আমার সোনার নস্যির ডিবে রেখে গেলাম তার ঘরে। পরের দিন গেলাম নস্যির ডিবে নিতে। ওনার সঙ্গে সবে কথা শুরু করেছি, এমন সময় একতলার রাস্তায় শোনা গেল বন্দুক ছোড়ার আওয়াজ, সেই সঙ্গে চেঁচামেচি হট্টগোল। দৌড়ে গেলেন মন্ত্রী জানলার ধারে। আমিও গেলাম তার পাশে। যাওয়ার আগে অবশ্য কাপড়ের খোপড়ি থেকে ধুলোমলিন খাম টেনে নিয়ে আমার পকেটে রেখে হু নকল একটা খাম রেখে দিয়েছিলাম কার্ডবোর্ডের বাক্সে। নকলটা তৈরি করেছিলাম আমি বাড়িতেই বসে। পাউরুটির শক্ত খোসা দিয়ে ডি শিলমোহর বানিয়েছিলাম তাড়াহুড়ো করে। রাস্তায় গাদা বন্দুক ছুঁড়েছিল এক আধ পাগলা পাঁড় মাতাল। ভাগ্যিস মেয়ে আর বাচ্চাদের গায়ে লাগেনি। অবশ্য গুলি ছিল না বন্দুকে। সে ভয় দেখাচ্ছিল বদমাসটা। হট্টগোল মিটে গেল অল্পক্ষণেই। মন্ত্রী ফিরে এলেন জানলার কাছ থেকে, সেই সঙ্গে আমিও। চৌকাঠ পেরিয়ে নেমে এলাম নিচে। আধ পাগলা বা পাঁড় মাতাল বন্দুকবাজ লোকটা আমারই মাইনে করা। তাকে বকশিস দিয়ে চলে এলাম বাড়িতে। আমি বললাম, কিন্তু দুপুরে তুমি নকল চিঠি রাখতে গেলে কেন? আসলটা নিয়ে চলে এলেই তো হতো। বন্ধু, হ্যাঁ, ডিকে তুমি চেনো না, ডেঞ্জারাস, নজর সব দিকে। হয়তো আমি চৌকাঠও পেরোতে পারতাম না। হোটেলের লোকজন সব ওর কথার বশ। প্যারিসের লোক আর আমাকে দেখতেও পেত না। আরও কারণ আছে নকল চিঠি রেখে আসার।
আসল চিঠি হাতছাড়া করেননি, কিন্তু করতে পারেন যে কোনো মুহূর্তে। এই সন্ত্রাস জিগিয়ে রেখেই তো উনি হাতে মাথা কেটে বেড়াচ্ছেন। এখনও সেই বিশ্বাস নিয়ে যেই উনি হাতে মাথা কাটতে যাবেন অমনি তার পতন ঘটবে। আমি চাই উনি নিপাত যাক, ওর মতো পলিটিশিয়ানের উচিত জাহান্নামে যাওয়া। সেই সঙ্গে আমার ব্যক্তিগত একটা আক্রোশ মিটিয়ে এসেছি। অনেক বছর আগে ভিয়েনাতে এক হাত আমাকে নিয়েছিলেন উনি। কথা প্রসঙ্গে মস্করা করেছিলাম তাই নিয়ে। নকল চিঠির পিছন দিকটা সাদা না রেখে সেখানে ফরাসি ভাষায় লিখে দিলাম একটা বিখ্যাত উদ্ধৃতি। হাতের লেখা দেখেই বুঝবেন কার হাতের লেখা, এবং বদলা নিয়ে গেল কোন জন।